আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম আইন 2006-এর চতুর্থ অধ্যায় প্রসূতি কল্যাণ সুবিধা। ধারা 45 কতিপয় ক্ষেত্রে নারী শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ। ধারা 46 প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব। ধারা 47 প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি। ধারা 48 প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ। এই ধারাগুলোর মধ্যে 17 নভেম্বর 2025-এ যে সংশোধনী এসেছে, আমি শুধু সেই সংশোধনী নিয়ে আলোচনা করব। ধারা 45 কতিপয় ক্ষেত্রে নারী শ্রমিকের কর্মে নিয়োগ নিষিদ্ধ। উপধারা 1 কোনো মালিক তার প্রতিষ্ঠানে স্বজ্ঞানে কোনো নারীকে তার সন্তান প্রসবের পরবর্তী 60 দিনের মধ্যে কোনো কাজ করাতে পারিবেন না। 2 কোনো নারী কোনো প্রতিষ্ঠানে তার সন্তান প্রসবের অবহিত পরবর্তী 60 দিনের মধ্যে কোনো কাজ করিতে পারিবেন না। 3 কোনো মালিক কোনো নারীকে এমন কোনো কাজ করার জন্য নিয়োগ করিতে পারিবেন না যাহা দুষ্কর বা শ্রমসাধ্য, অথবা যাহার জন্য দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকিতে হয়, অথবা যাহা তাহার জন্য স্বাস্থ্য হানিকর হওয়ার সম্ভাবনা থাকে, যদি ক তাহার এই বিশ্বাস করার কারণ থাকে, অথবা যদি নারী তাহাকে অবহিত করিয়া থাকে যে 10 সপ্তাহের মধ্যে তাহার সন্তান প্রসব করার সম্ভাবনা আছে। খ মালিকের জানা মতে নারী পূর্ববর্তী 10 সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করিয়াছেন। তাহলে এখানে পরিবর্তনটা এসেছে যে যেখানে মহিলা ছিল সেখানে নারী বসবে। যেমন কতিপয় ক্ষেত্রে মহিলা শ্রমিকের কর্মে নিয়োগ নিষেধ, এখন হবে কতিপয় ক্ষেত্রে নারী শ্রমিকের কর্মে নিয়োগ নিষেধ। এক দ্বিতীয়ত যেখানে 8 সপ্তাহ ছিল সেখানে এখন 60 দিন হবে। মানে হলো যে কোনো মালিক কোনো মহিলাকে সন্তান প্রসবের পরবর্তী 60 দিনের মধ্যে কোনো কাজ করাতে পারবেন না। আগে ছিল 8 সপ্তাহের মধ্যে কোনো কাজ করাতে পারবেন, আগে ছিল 56 দিন, এখন হয়েছে 60 দিন। আর যা ছিল সব আগের মতোই আছে। ধারা 46 প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব। ক প্রত্যেক নারী শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অবহিত পূর্ববর্তী 60 দিন এবং সন্তান প্রসবের অবহিত পরবর্তী 60 দিনের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন। তবে শর্ত থাকে যে কোনো প্রসূতি উক্তরূপ সুবিধা পাইবেন না যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অবহিত পূর্বে অনন্য 6 মাস কাজ করিয়া থাকেন। 2 কোনো মহিলাকে উক্তরূপ সুবিধা প্রদেয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার 2 বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন। এখানে যেটা পরিবর্তন এসেছে, ওই যে প্রত্যেক মহিলার পরিবর্তে নারীর কথা আসছে। আর হলো যে প্রত্যেক নারী শ্রমিক তার মালিকের নিকট সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অবহিত পূর্বে, মানে টোটাল সন্তান প্রসবের আগে 60 দিন এবং পরে 60 দিন, আগে ছিল 8 সপ্তাহ, এখন হবে 60 দিন, আগে 60 দিন এবং পরে 60 দিনের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবেন। মানে 60 120 দিনের ম্যাটারনিটি বেনিফিট পাবেন, এই একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো যে তবে উক্তরূপ সুবিধা পাইবেন না। কেন পাইবেন না? যদি তার সন্তান প্রসবের তারিখ থেকে তার পূর্ববর্তী 6 মাস মালিকের অধীন কাজ না করিয়া থাকেন। এর মানে হলো ইডিডি ডেট থেকে পূর্ববর্তী 6 মাস আগে যদি সে জয়েন করে থাকে, 6 মাস যদি কাজ করিয়া থাকে, তাহলে সে প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন। আরেকটা জায়গায় পাবেন না, যদি তাহার 2টা সন্তান জীবিত থাকে, 2 এর অধিক সন্তান জীবিত থাকে, তাহলে আর পাবেন না। কিন্তু যদি তিনি একাধিক সন্তান জন্মদান করেন এবং যদি তার জীবিত না থাকে, মারা যেয়ে থাকেন, তাহলে কিন্তু আবার প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন। ধারা 47 প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি। এখানে একটু দেখি, এখানে অনেক আরো ইস্যু আছে, আমি শুধু পরিবর্তন যেটা এসেছে সেই বিষয়গুলি নিয়ে এসেছি। ক কোন অন্তঃসত্ত্বা নারী এই আইনের অধীন প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইলে তিনি যে কোনো দিন মালিককে লিখিত বা মৌখিকভাবে এই মর্মে নোটিশ দেবেন যে নোটিশের 60 দিনের মধ্যে তার সন্তান প্রসবের সম্ভাবনা আছে এবং উক্ত নোটিশে তাহার মৃত্যুর ক্ষেত্রে এই সুবিধা যিনি গ্রহণ করিবেন তাহার নাম উল্লেখ থাকিবে। 2 কোন নারী উক্তরূপ কোন নোটিশ প্রদান না করিয়া থাকিলে তার সন্তান প্রসবের 60 দিনের মধ্যে তিনি উক্তরূপ নোটিশ প্রদান করিয়া তার সন্তান প্রসব সম্পর্কে মালিককে অবহিত করিবেন। 3 উপধারা 1 অথবা 2 এ উল্লেখিত নোটিশ প্রাপ্তির পর মালিক সংশ্লিষ্ট প্রসূতিকে বা নারীকে কি করবে? ক উপধারা 1 এর অধীন নোটিশের ক্ষেত্রে উহা প্রদানের তারিখের পরের দিন হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধা সহ 120 দিন কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন। খ উপধারা 2 এর অধীন নোটিশের ক্ষেত্রে সন্তান প্রসবের তারিখ হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধা সহ 120 দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন। এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে প্রসূতি কল্যাণ সুবিধা পরিশোধ সংক্রান্ত পদ্ধতি, মানে সুবিধাটা কিভাবে দিতে হবে।
সে দেওয়ার ক্ষেত্রে হলো কোনো নারী যদি প্রসূতি হয় তাহলে সন্তান প্রসবের 60 দিন আগে, মিনিমাম 60 দিন আগে মালিককে জানাবে। মালিক যখনই জানবে তারপরের দিন থেকেই মালিক প্রসূতি কল্যাণ যে মাকে সে 120 দিনের ছুটি দিবে এবং এই সময়ের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা সহ 120 দিনের ছুটি দেবে, মানে কাজে অনুপস্থিত থাকার জন্য অনুমতি দিবে আর 120 দিনের বেনিফিট দিবে। এলে একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো কোনো শ্রমিক যদি মালিককে না জানিয়ে থাকে, যদি সন্তান প্রসব করে থাকেন তাহলে না জানিয়ে থাকে এবং সন্তান যদি প্রসব করে থাকেন সেক্ষেত্রে সন্তান প্রসবের 7 দিনের মধ্যে মালিককে জানাবেন। মালিক কি করবে, সন্তান প্রসবের দিন সহ গণনা করে পরবর্তী 120 দিন পর্যন্ত তাকে প্রসূতি কল্যাণ ছুটি দেবেন বা অনুপস্থিত থাকার অনুমতি দিবেন এবং হলো এই সময়ের জন্য প্রসূতি কল্যাণ যে বেনিফিট আছে সেই বেনিফিটটাকে প্রদান করবেন। এখন চেঞ্জ যেটা আসছে সেটা হলো এটা যে কোনো শ্রমিকের যদি মালিককে না জানাইতো এবং যদি সে বাচ্চা প্রসব করতো সেক্ষেত্রে হলো বাচ্চা প্রসবের দিন থেকে 56 দিন ছুটি পেত, মানে বাচ্চা প্রসবের সেকেন্ড যে ছুটিটা ছিল সেটা পেত, প্রথম অংশটা পেত না। ছুটিতে দুইটা অংশ, মানে বাচ্চা প্রসবের আগে 60 দিন পরে 60 দিন। তো এখন হলো যদি না জানাইয়াও থাকে তাহলে বাচ্চা প্রসবের দিন থেকে সে প্রথম অংশ সহ 120 দিন পরবর্তী ক্ষেত্রে ছুটি পাবে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো আসলে জানানো না জানানো তো এটা তো লয়ের ব্যাপার, মূলত হলো মালিক আগে থেকেই জেনে থাকে। যদি কোনো প্রসূতি ছুটিতে যাওয়ার আগেই বাচ্চা প্রসব করে তাহলেও হলো যে বাচ্চা প্রসবের দিন থেকে 120 দিন ছুটি পাবে। আগে হলো বাচ্চা প্রসবের দিন থেকে মানে 56 দিন ছুটি পেত, মানে প্রথম অংশ ছুটিটা পেত না। এই ধারায় পরিবর্তন এসেছে এতটুকুই। ধারা 48 প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ। এই অধ্যায়ের অধীন যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হইবে উহা উপধারা 2 এ উল্লেখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা ক্ষেত্রমতে মাসিক গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে বা ব্যাংক হিসাবে বা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করিতে হবে। যেটা আগে ছিল সম্পূর্ণ নগদে প্রদান করিতে হবে, এখন অনেকগুলো অপশন অ্যাড হয়েছে, ব্যাংক হিসেবের মাধ্যমে বা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা যাবে। 2 উপধারা 1 এর প্রয়োজনে দৈনিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট প্রসূতি কর্তৃক তার সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করিতে হবে। তার মানে হলো যে নারী প্রসূতি কল্যাণ সুবিধা পাচ্ছেন তার সর্বশেষ ধার্যকৃত মোট মজুরি, তাই ধার্যকৃত মোট মজুরির সর্বশেষ যে ইনক্রিমেন্ট হয়েছে সেই ইনক্রিমেন্ট সহ তার যে মোট মজুরি থাকে সেই মজুরিকে 26 দ্বারা ভাগ করে একদিনের মানে গড় মজুরি বের করতে হবে এবং তাকে 120 দ্বারা গুণ করলে তার প্রসূতি কল্যাণ সুবিধার মোট অঙ্কটা বের হয়ে আসবে। আমরা একটা উদাহরণ দেখি। জনাবা খ বেগম 15 আগস্ট 2025 তারিখ জুনিয়র অপারেটর হিসেবে 13,300 টাকা মজুরিতে এবিসি কোম্পানিতে যোগদান করেন। আলতা রেকর্ড অনুযায়ী তার এডিট ডেট 15 ফেব্রুয়ারি 2026, তার ছুটিতে যাওয়ার তারিখ 15 ডিসেম্বর 2025। তাই খ বেগম কত টাকা মাতৃত্বকালীন সুবিধা পাবেন? তাহলে ছুটির দিন পর্যন্ত তার সার্ভিস পিরিয়ড 4 মাস, কারণ হচ্ছে এই যে 15 আগস্ট জয়েন করেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 15 ডিসেম্বর তার ছুটিতে যাবে। তাহলে 15 ডিসেম্বর পর্যন্ত তার হয় 4 মাস, তাহলে সে কি মাতৃত্বকালীন সুবিধা পাবে? হ্যাঁ, পাবে। কারণ হলো ছুটিতে যাওয়ার তারিখ পর্যন্ত 15 হয় 4 মাস, কিন্তু হিসাব করতে হবে তার বাচ্চা প্রসব পর্যন্ত তার 6 মাস হয় কিনা। তাই যেহেতু 15 আগস্ট জয়েন করেছে আর ইডি ডেট মানে বাচ্চা প্রসবের তারিখ হলো 15 ফেব্রুয়ারি, তাহলে এখানে 6 মাস হয়ে যায়, মানে অগস্ট, 15 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে বাচ্চা হওয়া পর্যন্ত তার 6 মাস হয়ে যাবে। এক্ষেত্রে তিনি মাতৃত্বকালীন সুবিধা পাবেন। এখন কত টাকা পাবেন? তিনি মাতৃত্বকালীন সুবিধা পাবেন সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরি। তাহলে সর্বশেষ তার মাসিক ধার্যকৃত মজুরি ছিল 13,300, এর মধ্যে তার কোনো ইনক্রিমেন্ট হয় নাই, 15 আগস্ট জয়েন করেছে এবং এই টাকাটাই তার রয়ে গেছে। যদি এর মধ্যে কোনো ইনক্রিমেন্ট হতো তার মোট মজুরি বেড়ে যেত, তাহলে সেই অ্যামাউন্টটা এখানে চলে আসতো। তাহলে ধার্যকৃত মজুরি 13,300 এবং ভাগ দিতে হবে 26 দিয়ে, তাহলে একদিনের গড় মজুরি বের হবে, তাকে গুণ দিতে হবে 120 দিন দিয়ে। এটা হলো তার মোট প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ এবং এই প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা দুইটা কিস্তি দিতে পারি, একটা ছুটিতে যাওয়ার সময় আর একটা ছুটি থেকে আসার পরে। যদি এইখানে অন্য কোনো এই লাস্ট মান্থে যদি অন্য কোনো মজুরি অ্যাড হতো, তিনি যদি ঈদের বোনাস থাকতো বা আনলিভের টাকা থাকতো, এটা যোগ করার প্রয়োজন নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।